সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। বাদ পড়ছেন হেভিওয়েটরাও। আলোচনার তুঙ্গে বিভিন্ন দলের শীর্ষ নেতার বার্ষিক আয়ের তথ্য তুলে নেয়ার 15 ঘন্টা পর নিউ ইয়র্কের স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরো। সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। স্বাধীনতার সময় এসেছে বললেন মাচাদো। এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। 1200 টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2400 পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীর। আজ বিইআরসির সভায় ঘোষণা হবে নতুন দাম। পৌষের শীতের দাপট, কাঁপছে দেশ। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবং চাঁদার দাবিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনার সুরাহা করতে পারছে না পুলিশ। চিহ্নিত করা যায়নি জড়িতদের। নিরাপত্তার চেয়ে বিজিএমইএর চিঠি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। তথ্য গড়মিলে বাদ পড়ছেন হেভিওয়েট প্রার্থীরাও। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সেক্ষেত্রে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মুহূর্তে আমরা ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে আজকে মনোনয়নপত্র যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই, সেই যাচাই বাছাই কার্যক্রমের আজকে শেষ দিন। যদিও গতকালকে তারা যে দাপ্তরিক যে কাজ কর্ম তাদের ছিল সেটি আসলে তারা ইতিমধ্যে তারা সেরে ফেলেছেন এবং আজকেও বেশ কিছু দাপ্তরিক যে কাজ সেগুলো আসলে তারা শেষ মুহূর্তে সেরে নিচ্ছেন। আগামীকাল অর্থাৎ 5 জানুয়ারি আগামীকাল থেকে শুরু হবে 9 জানুয়ারি পর্যন্ত যাদের মনোনয়নপত্র এখন পর্যন্ত বাতিল করা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বিপরীতে, অবৈধ আদেশের বিপরীতে তারা আসলে আপিল করতে পারবেন, অর্থাৎ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। এরপরে 10 জানুয়ারি থেকে আবার সেই যে আপিল, সেই আপিল শুনানি শেষ হবে। তো সেক্ষেত্রে এই আপিল নিষ্পত্তি যে শুনানি এবং নিষ্পত্তি এটি শেষ হবে হচ্ছে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এটি চলবে, অর্থাৎ 18 জানুয়ারি এটি শেষ হবে। তো সব মিলিয়ে গতকাল পর্যন্ত 63 জনের যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে ঢাকা মহানগরের 15টি আসন 4 থেকে শুরু করে, অর্থাৎ ঢাকা 4, 5, 6, 7 এভাবে একেবারে 12 পর্যন্ত, 13 বাদ দিয়ে 14 আসন রয়েছে, পাশাপাশি 15 বাদ দিয়ে 16, 17 এবং 18, অর্থাৎ এই যে 13টি আসন, এই 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। আর এই আসনগুলোর যেই মনোনয়নপত্র যেটি বলা হয়েছিল সেটি 63 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এখানে মোট এখন পর্যন্ত 194 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে 63 জনের যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এছাড়া আপনাকে যে তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকে যাচাই বাছাইয়ের শেষ দিন হলো। গতকালকে যে কার্যক্রম সেটি আসলে দাপ্তরিক যে কার্যক্রম সেটি তারা এই বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেটি আসলে তারা শেষ করেছেন এবং আজকেও শেষ দিন রয়েছে এবং আগামীকাল থেকে শুরু হবে আপিলের যেই অর্থাৎ শুনানি, যে যারা মনোনয়নপত্র যাদের বাতিল করা হয়েছে, বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। আপনি জানেন যে অধিকাংশের মধ্যেই হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী এবং যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের মূল ভোটারের 1% ভোটারদের যে স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষর অনেকেই নিতে পারেননি, অনেকে ত্রুটিপূর্ণ স্বাক্ষর নিয়েছেন। অনেকের মনোনয়নপত্র বাতিলের যেই নিবন্ধন পাওয়ার যে বিষয়গুলো সেটি নিয়ে কিছু জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে যাচাই বাছাই শেষ দিন, আগামীকাল থেকে শুরু হবে আপিল, এরপরে 10 জানুয়ারি থেকে শুরু হবে যে নিষ্পত্তি, সেই নিষ্পত্তির কাজ। তো এই ছিল ঢাকা বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্য থেকে আমরা হাতে সবশেষ। এখন আমরা চলে যাবো ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। ফেনীতে 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনের আজ মনোনয়ন যাচাই বাছাই চলছে এবং ফেনীর যে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মনির হক, তিনি কিন্তু এই আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি পর্যায়ক্রমে সকাল 9টা থেকে শুরু করেছেন এই মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া এবং এটি চলবে দুপুর 1টা নাগাদ। এবং ইতিমধ্যে ফেনীর যে সংসদীয় আসন 1, সেই সংসদীয় আসন 1-এর মনোনয়ন যাচাই বাছাই পর্ব শেষ করেছেন এবং সেখানে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে এর মধ্যে জানেন যে
এই আসনটি ছিল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন এবং এখান থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও কিন্তু এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মৃত্যুর কারণে সেটি ওই মানে নিয়মতান্ত্রিকভাবে এটি সমাধান হয়েছে। বাকি যে 9 জন প্রার্থী রয়েছে তার মধ্যে একজন রয়েছে বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী বিএনপি মনোনীত রফিকুল আলম মজনু এবং তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনি এবং এখানকার তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তার মধ্যে জামাতের প্রার্থী যিনি রয়েছেন SM কামাল উদ্দিন, তিনি তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। মোট এই যে খালেদা জিয়া সহ যে 10টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে কিন্তু এখানে 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে এবং বাকি যে 1 আসনে বা 2 আসনে রয়েছেন অধ্যাপক জয়নাল আবেদিন বিএনপির মনোনীত প্রার্থী এবং রয়েছেন এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং তিনি রয়েছেন যে আব্দুল আল মিন্টু এবং তাদেরগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো ঘোষণা হবে, তখন হয়তো আপনাদের কাছে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার সজল এবং তার আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি আর উন্নয়নের গল্প যখন শীর্ষে, ঠিক তখনই হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দেশের শীর্ষ 5 দলের সর্বোচ্চ নেতার ঘোষিত মাসিক আয় 1 লাখ টাকারও কম। সবচেয়ে কম আয় দেখিয়েছেন জামায়াতের আমির 30,000 টাকা, আর বেশি 1,33,000 টাকা দেখিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসে আয় দেখিয়েছেন 56,000 টাকা। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ 5 নেতার মাসিক আয় লাখ টাকার কম। হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। সবচেয়ে কম আয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পেশায় চিকিৎসক, এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ। বছরে আয় 3,60,000 টাকা, যা মাসে দাঁড়ায় 30,000। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী GM কাদেরের পেশা রাজনীতি, আয়ের উৎস ভাতা। বছরে আয় করেন 4 লাখ টাকা, মাসিক আয় 33,000-এর একটু বেশি। জামায়াত ও জাতীয় পার্টির 2 শীর্ষ নেতার থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বছরে আয় 6,76,000 টাকা, যা মাসে 56,000 টাকার সামান্য বেশি। 5টি রাজনৈতিক দলের শীর্ষ 10 নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আইন, পেশা, ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন 33 লাখ টাকা, মাসিক আয় 2,75,000। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন 16 লাখ টাকা। সর্বোচ্চ আয়ের দিক থেকে নাহিদ ইসলাম আছেন দ্বিতীয় অবস্থানে। ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে 4,54 লাখ টাকার। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এই নেতার বার্ষিক আয় 11,33,183 টাকা। খুলনা 5 আসনে প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সম্পদ রয়েছে 36,81,000 টাকা। রংপুর 4 আসনে প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেই গাড়ি বাড়ি, নগদ অর্থ আছে 13 লাখ টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় 5,05,000 টাকা। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের নগদ অর্থ ও আয় বেড়েছে কয়েক গুণ। 2008 সালের হলফনামায় ব্যবসায়ী উল্লেখ করা ফয়জুল করিমের বার্ষিক আয় দেখানো হয়েছিল 1,65,000 টাকা। ভাড়া, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া সহ এখন তার বছরে আয় ছাড়িয়েছে 14 লাখ টাকা। সে সময় নগদ 20,000 টাকা সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 31,12,047 টাকায়। এবার হলফনামার ব্যাপারে কাগজ কলমে কঠোর হয়েছে নির্বাচন কমিশন। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল সহ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার ভেনেজুয়েলা প্রসঙ্গ। আটকের 15 ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাকে রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন সুপ্রিম কোর্ট। যদিও দেশটির ভবিষ্যৎ ক্ষমতা কার হাতে যাবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মাসখানেক চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।
তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার তারা নিউ ইয়র্কে পৌঁছান। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরোর অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয়। এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয়। ঘটনার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। মার্কিন অংশীদারিত্ব ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলবে বলেও দাবি করেন তিনি। জানান, দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, দেশটি শাসন করতে প্রয়োজনীয় সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এ সময় ভেনেজুয়েলা পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির অভ্যন্তর থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রদ্রিগেজের কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসের মসনদে নোবেল জয়ী বিরোধী দলীয় নেত্রী মাচাদোকে দেখা যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সে সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন। বলেন, মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম। তবে ভেনেজুয়েলায় এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান। রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে। এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ব্রয়লারের বাজারে স্বস্তি, বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত উৎপাদন খরচের কমে, দাবি খামারিদের। চাহিদা যোগান ভারসাম্য রক্ষায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ। এলপি গ্যাস নিয়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত 1250 টাকার 12 কেজির সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। এমন অবস্থায় এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। একে তো হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধি, তার উপর নিয়মিত ব্যবহার করা নির্দিষ্ট একটি কোম্পানির এলপি গ্যাস পেলেন না কয়েকটি দোকান খুঁজেও। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যায় মিডল ক্লাসের জন্য। 1250 টাকা দামের 12 কেজি এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায়? হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। খুচরা বিক্রেতাদের অভিযোগ, যে দামে গ্রাহক পর্যায়ে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে খোদ ডিলারদের কাছ থেকেই। সরকার বাজারে ঠিক আছে, কিন্তু ডিলারতে তো আমাদের আরো বেশি দিয়া সব মিলিয়ে দিলে দেখা গেল আপনার বর্তমানে 1900 টাকা পড়ে যেতেছে। আমরা নিজেরাই গ্যাসের সংকটে ভুগতেছি, আমরা গ্রাহককে কিভাবে গ্যাস দিব? তবে বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের শীর্ষ নেতার দাবি, বিশ্ববাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়লেও পরিবেশকদের কাছে বিইআরসি নির্ধারিত দামই সরবরাহ করা হচ্ছে এলপি গ্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোয়াবের কোন মেম্বার আমরা নির্ধারিত দামের বেশি 1 টাকাও বিক্রি করি না, বরঞ্চ আমরা কম দামে। আমরা যখন ফ্যাক্টরি থেকে বিক্রি করি এরপরে তো আমাদের দায়িত্ব থাকে না। এদিকে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি চেয়ারম্যান জানাচ্ছেন, বাজার তদারকিতে কাজে লাগানো হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর মাঠ প্রশাসনকে। আমরা এই বিষয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করব। কনসার্ন যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে সেই ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলবো, তাদেরকে কাজে লাগাবো। বাজারে নৈরাজ্যের মধ্যে রোববার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাহিত করার আজকে পঞ্চম দিনেও কিন্তু মানুষ এই তার সমাধিস্থলে আসার যে প্রবণতা সেটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ বলা যায় যে আজকে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসেও কিন্তু ভোর থেকেই অসংখ্য মানুষ এই তার সমাধিস্থলে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। তবে সেই প্রবণতা গত 5 দিনের তুলনায় অনেকটাই কম, কেননা আজকে প্রথম কর্মদিবস। আপনি জানেন যে ইতিমধ্যে এই 4 দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ যারা আসলে তাকে শ্রদ্ধা জানার জন্য এখানে এসেছিলেন, সেই প্রবণতা আজকেও রয়েছে। আজকেও মানুষ এসছেন, তবে তুলনামূলক অনেকটাই কম। তবে আজকে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে এখানে আসা হয় এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়, একইভাবে দোয়া করা হয়। পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয় এবং একইভাবেই তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে তার জন্য দোয়া করেন। এবং এর বাইরেও পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে যারা এখানে আসছেন তারা কিন্তু তাকে শ্রদ্ধা জানানোর পরে পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করছেন এবং প্রত্যেকেই বলছেন যে তার যে রাজনৈতিক বর্ণাঢ্য একটি ক্যারিয়ার ছিল, তার যে পরিকল্পনাগুলো ছিল রাজনীতি নিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরো বেশি প্রতিষ্ঠা করার তার যে চেষ্টা ছিল, সেই চেষ্টায় তিনি সারা জীবন করে গেছেন এবং এটির জন্যই শুধুমাত্র তিনি আপসহীন নেত্রী তাকে বলা হয় এবং শুধু বিএনপির যে চেয়ারপারসন তিনি শেষ পর্যায়ে এসে তিনি সেটিও ছিলেন না, পরবর্তীতে তিনি গণমানুষের নেত্রী হয়ে উঠেছিলেন, যার জন্যই আসলে যেটি প্রকাশ পেয়েছে তার জানাজাতে এবং একইভাবে তাকে যেখানে সমাহিত করা হয়েছে এখানেও যেরকম মানুষ শ্রদ্ধা জানিয়েছে এটিতেও তাকে সেই প্রকাশটি আসলে পেয়েছে। তো এখন মানুষ আসছেন, তবে সংখ্যায় অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা মানুষ শ্রদ্ধা জানানোর যে প্রবণতা সেটি আরো বাড়তে পারে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সবশেষ। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে মানুষের ভিড় বাড়ছে, সেই খবরই জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছে তার কাছে। ওমর, ঢাকার আকাশে সূর্য উঁকি দিচ্ছে, তবে ঘন কুয়াশা সকাল থেকে ঢেকে রেখেছিল পুরো নগরী। সেই প্রভাবটা এখনও রয়ে গেছে, এখনও চারদিকে কুয়াশা রয়ে গেছে। সূর্যের দেখা মিললেও এখনও সেভাবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ঘন কুয়াশা আর শীতে জবুথবু এই নগরী। সাধারণ মানুষ শীতে কাবু হয়েছিল, ভারী জামা কাপড় পরে সবাই কর্মস্থলে যাচ্ছিলেন। সকালে যখন রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছিলেন তখন ভারী শীতবস্ত্র সবাইকে আমরা পরা দেখতে পেয়েছি। বিশেষ করে অফিসগামী মানুষ, শ্রমজীবী শ্রেণী, রিক্সা চালক ও পথশিশু যারা আছে তারা বেশ ভোগান্তিতে পড়েছে। তাছাড়া যারা বয়স্ক আছেন, বৃদ্ধ মানুষ এবং শিশু, তারা এই শীতের কারণে বেশ ভোগান্তিতে পড়েছিলেন। এছাড়াও ঢাকার যে তাপমাত্রা সেটা আরও কিছুদিন ধরে অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল এবং সেই তাপমাত্রাটা আরও কয়েকদিন এরকম কিছুটা নিম্নমুখী থাকবে এবং পরবর্তীতে এই মাসের মধ্যে আরও 2 থেকে 3টি মাঝারি শৈত্যপ্রবাহ পড়তে পারে। এই খবর আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই যে শীতের তীব্রতার কারণে মানুষের জনজীবনে যে প্রভাব পড়েছে এর বাস্তব চিত্র দেখা গেছে নগরের বিভিন্ন স্পটে। কিছুটা স্থবিরতা চলে এসেছে এই নগরীতে। এই ছিল আমার কাছে সবশেষ। শীতের প্রকোপের খবর জানাতে রাজধানীর হাতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। দেখছেন সময় সংবাদ। বাজারে সপ্তাহের পর সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
একই অবস্থা ডিমেরও। এতে নতুন করে বাচ্চা তুলছেন না অনেক খামারি, যা সরবরাহ সংকট তৈরি করবে বাজারে। এমন শঙ্কা থেকে চাহিদা যোগানে ভারসাম্য প্রতিষ্ঠায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ BABর। আর ক্ষুদ্র খামারি বাঁচাতে বড় উদ্যোক্তাদের এগিয়ে আসার তাগিদ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বাজারে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি। দাম যে হিসাবে আশঙ্কা ছিল বাড়ার, ওই হিসাবে বাড়ে নাই। দাম যেহেতু কমছে সুতরাং স্বস্তি তো লাগবেই। মুরগির দাম কমে যাওয়ায় অবশ্য তেমন একটা হেরফের হয়নি খুচরা বিক্রেতাদের লাভের হিসাব। বাজার পরিস্থিতি লাস্ট 1 মাস বা 2 মাস হচ্ছে স্বাভাবিক রয়েছে। দাম যখন কম থাকে আমাদের পুঁজিও কম খাটান লাগে, ইনকামও বেশি। কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা কমেই বিক্রি হচ্ছে ডিম। লাল ডিমের বাজার চলতেছে 110 টাকা ডজন চলতেছে, সাদাটা 100 টাকা চলতেছে। আমাদের যেই লাভের পরিমাণ ওইটা দাম কমলেও যেরকম থাকে বাড়লেও ওই রকম। ডিম মুরগির দাম কমের স্বস্তি বাজারে এলেও লোকসানের বোঝা ভারী হচ্ছে খামারিদের। 1000 মুরগি পালতে আনুমানিক 3 লাখ টাকা খরচ, বিক্রি করতে হয় 2,20,000 থেকে 30,000 টাকা। বহু টাকা লস, কারণ আমরা এখনো সিদ্ধান্ত মালিক পক্ষ নিচ্ছে না আবার তুলবো কিনা। টিসিবির তথ্য বর্তমানে এক একটি ডিম রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 9 থেকে 11.5 টাকায়। অথচ এক একটির উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে সরকারি। আবার 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সরকারি হিসাবে 160 টাকা 87 পয়সা হলেও খামার পর্যায়ে 120 টাকার নিচে নেমেছে বলে দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ BABর। ডিম, মুরগি, বাচ্চা, ইভেন ফিডেও কিন্তু আসলে বাস্তবে লস হচ্ছে। কয়েক মাস থেকে এই অবস্থা চলছে। এমন নিয়ন্ত্রণহীন বাজারে খামারি ভোক্তার লাভজনক অবস্থান নিশ্চিতে চাহিদা যোগানের কৌশলপত্র বাস্তবায়নের দাবি BABর। উৎপাদনের সাথে আমাদের চাহিদা সেটা যদি সমন্বয় করা না যায়, হাজার হাজার খামারি কিন্তু ঝরে পড়ে। এই অবস্থায় ক্ষুদ্র খামারি টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে বড় উদ্যোক্তাদের কাজ করার তাগিদ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অ্যাসোসিয়েশনসগুলো যারা ইন্ডাস্ট্রি আছে, আমরা তাদের সাথে আলোচনা করছি যে কিভাবে খামারিকে প্রোটেকশন করা যায়। আকস্মিক লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে মাংসের দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংরক্ষণের জন্য আমরা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। শেষ মুহূর্তের গোলে কাতালান ডার্বিতে জয় পেয়েছে বার্সেলোনা। স্পানিয়লকে 2-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। শুরুর 10 মিনিট লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। এরপর বল দখলে এগিয়ে থাকলেও তেমন ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফ্লিকের শিষ্যরা। বিরতিতে যাওয়ার আগে মাত্র 3টি শট নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এসে চেনা রূপে ফেরার চেষ্টা চালায় রাফিনিয়ারা। 86 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে বদলি নামা দানি ওলমো। ম্যাচের শেষ মিনিটে লেভানডস্কি লিড দ্বিগুণ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। বাদ পড়ছেন হেভিওয়েটরাও। আলোচনার তুঙ্গে বিভিন্ন দলের শীর্ষ নেতার বার্ষিক আয়ের তথ্য। তুলে নেওয়ার 15 ঘন্টা পর নিউ ইয়র্কে স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরো। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। স্বাধীনতার সময় এসেছে বললেন মাচাদো। এবং এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। 1200 টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2400 পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীর। আজ BERCর সভায় ঘোষণা হবে নতুন দাম। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।